পলাশ আর প্রতীক্ষার ডিভোর্স করাতে তীর্থর কাছ থেকে প্রমাণ জোগাড় করলো শিমুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শিমুল, মধুবালা আর পরাগ তিনজন মিলে চলে গেছিল সমস্ত ব্যবস্থা করতে। ব্যাংকে বাড়ির দলিলটা বন্ধক দিয়ে কিছু টাকা যাতে জোগাড় করা যায় সেই চেষ্টাই করছিল মধুবালা, কিন্তু সেখানেও বাদ সাধল প্রতীক্ষা। একেবারে পুলিশ নিয়ে হাজির হয়েছে। অফিসার তখন বলে, ম্যাডাম আপনি এখন কোনোভাবেই আপনার এই বাড়ি বন্ধক দিতে পারবেন না। মধুবালা তখন বলে, প্রথমত বাড়িটা আমার, আমি কেন বন্ধক দিতে পারবো না? আমার জামাইয়ের অবস্থা ভালো না, তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। হ্যাঁ, আমার বৌমা আমার ছেলে কিছু টাকা জোগাড় করে আনতে পেরেছে ঠিকই, কিন্তু বাকি টাকাটা জোগাড় করতে হবে। আর আমার জামাই খুব সম্মানীয় একজন ব্যক্তি, সে কোনোভাবেই কারোর কাছ থেকে টাকা পয়সা ধার করতে চায় না। আর যেটুকু টাকা আজকে আমি দিচ্ছি সেটুকুও সে ফেরত দিয়ে দেবে। ইনকাম করতে হবে, কিন্তু তার জন্য তো আগে তাকে সুস্থ হতে হবে। তাই বলছি, দেখুন আপনারা এইসব কাজের মধ্যে বাধা দিতে পারেন না। অফিসার বলে, পারি। একটা অভিযোগ যখন এসেছে আমাদের কাছে, আমরা চাইলেই সব কিছু করতে পারি। শিমুল তখন বলে, কিসের অভিযোগ স্যার? অভিযোগটা কে করলো? এখানে তো একটা থার্ড পার্সন ছাড়া আর কিচ্ছু না। যার বাড়ির সে নিজে এসেছে তার মেয়ের জন্য, তার জামাইয়ের জন্য বাড়িটা বন্ধক দিতে, আর আপনি বলছেন যে বাড়ি বন্ধক দিতে পারে না। পরাগ তখন বলে, অফিসার আপনি এরকমটা কি আদৌ বলতে পারেন? তখন প্রতীক্ষা বলে, আলবাত পারে। তোমরা সবটা ফ্রড করছো। তোমরা তো টাকা জোগাড় করতে পেরেছিলে, তারপরেও ইচ্ছে করে মাকে বোকা বানিয়ে এই বাড়িটা বন্ধক দেওয়াচ্ছ, যাতে আরও বেশি করে টাকা নিয়ে তোমরা এখান থেকে পগারপার হয়ে যাও আর আমি আমার স্বামীকে নিয়ে রাস্তায় বসি। কিন্তু আমি তো সেটা হতে দেব না, কিছুতেই না। এত সহজে আমার মন গলবে না। জানেন তো স্যার, টাকা এরা জোগাড় করতে পেরেছে, কিন্তু পুরোপুরি মিথ্যে কথা বলে এখন বাড়িটা বন্ধক দিতে চাইছে। স্যার আমি বলছি এদেরকে বাড়ি বন্ধক দিতে দেবেন না স্যার। আর তখন অফিসার বলে, দেখুন মধুবালা দেবী, আপনি চাইলে অবশ্যই পারেন আপনার বাড়িটা বন্ধক দিতে, কিন্তু সেক্ষেত্রে আমরা আপনাকে এখন এই সিদ্ধান্তটা নিতে দেব না। আগে আমরা ইনভেস্টিগেশন করি, দেখি যে আপনাদের সত্যি টাকার প্রয়োজন আছে কিনা, তারপরেই বাড়িটা বন্ধক দিতে পারবেন। শিমুল তখন বলে, আচ্ছা, তা এর মধ্যে যদি কোনো একটা অঘটন ঘটে যায় তার দায়িত্ব কে নেবে অফিসার? মানে আপনি কি সেই দায়িত্ব নেবেন? আমি সেটাই জানতে চাইছি। আর ঠিক তখনই অফিসার বলে, দেখুন আমরা আগে ইনভেস্টিগেশনটা করি, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আর তখনই পরাগ বলে, স্যার আপনারা কিন্তু বেফালতু ঝামেলা করছেন, যেগুলোর কোনো দরকারই ছিল না। আমরা আমাদের বাড়িটা বন্ধক দিয়ে টাকা নিতে এসেছিলাম আমার দিদির বরকে বাঁচাতে, আর আপনি শেষ পর্যন্ত এই ঝামেলাটা করছেন। এগুলোর কিন্তু সত্যি স্যার কোনো মানে হয় না। কিন্তু তখন অফিসার বলে, কিছু করার নেই পরাগবাবু, বুঝতেই পারছেন একটা ক্রিটিক্যাল সিচুয়েশান, এর মধ্যে আমি কিছু রিস্ক নিতে পারবো না। মধুবালা তখন ফিরে যাচ্ছে আর প্রতীক্ষাকে বলে, তোমার মতন মেয়ে আমি জীবনেও দেখিনি। এরপর সবাই মিলে বাড়িতে যেতেই প্রতীক্ষাকে চেপে ধরেছে মধুবালা আর বলে, আর কত সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগবে? এই তোমার কথায় নাকি আমি আমার বড় বৌমাকে ভুল বুঝেছিলাম। বড় বৌমার মতন লক্ষ্মী বৌমা হয় না, তারপরেও আমি বড় বৌমাকে বারবার ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ভুল বুঝিয়েছ। আর আমিও না, সত্যি কথা, মানে আমাকে যদি যে যেটা বোঝাবে আমি সেটাই বুঝতে থাকি। কেন যে আমি এমনটা করি আমার মাথায় ঢোকে না। অন্যায় করি আমি, আর সেই জন্যই পস্তাতে হয় বারবার করে। না, এবারে আর কোনো অন্যায় করলে চলবে না, আমাকে এবারে শক্ত হতেই হবে। যা হবার হয়ে গেছে, আমি আর কোনোভাবেই ভেঙে পড়বো না, কোনোভাবেই না। আর তখন প্রতীক্ষা বলে, মা তুমি শুধু শুধু এসব কথা বলছো, তোমার ছোট ছেলের কথাও ভাবো। সে সব কিছু থেকে বঞ্চিত হবে কেন? তারও তো অধিকার আছে এই বাড়ির ওপর। মধুবালা বলে, আগে আমার তীর্থটাকে সুস্থ করতে হবে, তো তো অসুস্থ, কেন বুঝতে পারছো না তুমি? তখন প্রতীক্ষা বলে, আমি বুঝতে চাইও না। সত্যি কথা বলতে গেলে আমি বুঝতে চাই না, আর আমি বুঝবো না। অন্যায় তো একটা হয়েইছে। শিমুল তখন বলে, কিসের অন্যায় হয়েছে? কিসের অন্যায় হয়েছে? বাড়াবাড়ি করছো তুমি, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। হ্যাঁ, তোমার এই বাড়বাড়ির চূড়ান্ত সীমায় তুমি পৌঁছে গেছো। এরপরেই পরাগ বলে, শিমুল এবার তাহলে কি হবে? তখন পুতুল অলরেডি ভেঙে পড়েছে। পুতুল বলে, আমার জন্য টাকা জোগাড় করা হলো না, তাহলে এবার আমার স্বামীর চিকিৎসা কি করে হবে? মধুবালা বলে, তুমি চিন্তা করো না মা, আমি দেখছি অন্য কিভাবে ব্যবস্থা করা যায়। বৌমা শোনো না, আমি আমার গয়নাগুলো সব দিয়ে দেবো, দেখো তো গয়না বিক্রি করে কত টাকা হয়। প্রতীক্ষা তখন বলে, উফ, একবার বাড়ি বন্ধকটা আটকাতে হচ্ছে, একবার গয়না বন্ধক, কি যে শুরু হয়েছে এই বাড়িতে বুঝতে পারছি না। শিমুল তখন বলে, মা
তোমার যদি আমাকে কোনো কথা বলারই থাকে তুমি প্লিজ সাইডে গিয়ে বলো, এখানে বলো না। এই মেয়েটার সহ্য হচ্ছে না কোনো কিছু। আর এই যে প্রতীক্ষা, তুমি তো অনেকবার বেড়েছো, আমি কিন্তু তীর্থদার থেকে সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে এসে তোমার আর পলাশের ডিভোর্সটা করিয়ে দিতে পারি, তুমি কি সেটা জানো? আর এই কথাটা শোনার পরেই প্রতীক্ষা বলে, দিদি তুমি কিন্তু এবার আমাকে ইনসাল্ট করছো। তখন শিমুল বলে, তোমার কি মান সম্মান জ্ঞান আছে? মান সম্মান তো আগেই খুইয়েছো। প্রথমে নিজে জেলে গেলে, তারপর তোমার স্বামীকেও পর্যন্ত জেলে পাঠিয়ে দিলে। এত হিংসা কেন তোমার মনের মধ্যে? বাইরে তো তোমার কোনো সম্মান নেই, একটা চাকরিও জোগাড় করতে পারো না, আমাদের টাকায় বসে বসে খাও, তার ওপর আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তখনই পরাগ বলে, সত্যি কথা, এবারে তীর্থদার থেকে প্রমাণগুলো আনতে হবে যে এই প্রতীক্ষার সাথে তীর্থদার কি সম্পর্ক ছিল, আর প্রমাণটাই বা কি। তারপর পলুকে দেখিয়ে পলুর সাথে ওর ছাড়াছাড়িটা করাতেই হবে। তখন প্রতীক্ষা বলে, যাও না, চেষ্টা করে দেখো, কিচ্ছু করতে পারবে না। পলাশের সব কাজে যেমন আমি ছিলাম, আমার কাজেও পলাশ আছে। পলাশ আমার স্বামী আর আমি হলাম ওর স্ত্রী। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরাতে তোমরা কিছুতেই পারবে না। তখনই মধুবালা বলে, সত্যি কথা, আমার বড় ছেলেটা বদলে গেছে, একটা ভালো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছে বলে। আর আমার ছোট ছেলেটা জানি ও প্রচণ্ড রাগচাপা, কিন্তু তাই বলে বৌদিকে মারতে যাবে এমন ছেলে আমার ছিল না। এই প্রতীক্ষার জন্য আজকে পলুটা এত বার বেড়েছে। এই প্রতীক্ষাকে আমার আর সহ্য হচ্ছে না বৌমা। তখনই শিমুল বলে, চিন্তা করো না মা, তোমার বড় ছেলেকে দিয়ে আমি পলাশের কাছে সমস্ত প্রমাণগুলো পাঠিয়ে দেব তীর্থদার কাছ থেকে জোগাড় করে, কারণ এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না প্রতীক্ষাকে থামানোর জন্য। প্রতীক্ষা তখন বলে, দিদি তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? তখন শিমুল বলে, ধরে নাও তাই। তুমি মাকে বাড়িটা বন্ধক দিতে দিলে না কেন? আর যদি তীর্থদার ভালো মন্দ কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে বলো? তুমি নেবে? আর তখনই শিমুলের কথা শুনে প্রতীক্ষা বলে, কেন? যে টাকা আগে জোগাড় করেছো সেটা আগে খরচা করো, তারপর তোর টাকা আসার কথা ভাবা যাবে। মধুবালা বলে, পলুটাকে আমি বোঝাবো যে এই মেয়ের সাথে সুখে সংসার তো করতে পারবেই না, উল্টে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তাই বাবা তুই একে আগে ডিভোর্স দে, তারপর তুই সুখে শান্তিতে সংসার করার কথা চিন্তা কর অন্য মেয়েকে বিয়ে করে। আমি কোনোভাবেই আর তোমার সাথে সহ্য করতে পারছি না আমার ছেলেকে। আমার ছেলে আজকে নিজের মান সম্মান সবটুকু হারিয়ে জেলে গিয়ে বসে আছে। ও এতটাও খারাপ ছিল না, আমি তো চিনি ওকে, আমি তো একজন মা, আমি খুব ভালো মতন জানি যে তুমি ওর কানে বিষ ঢেলে ঢেলে আজকে ওকে এই জায়গাটাতে নিয়ে গেছো। আমার ছেলে কখনোই কাউকে মারার মতন অবস্থাতে ছিল না। তুমি যে অন্যায় করেছো না প্রতীক্ষা, তোমাকে আর বলার মতন কিছু নেই। তবে হ্যাঁ, আমিও বলে রাখছি, আমি আমার জামাইকে সুস্থ করবই, আমি আমার বাড়ি বন্ধক দেবই প্রয়োজন পড়লে, তুমি চাইলেও আটকাতে পারবে না। শিমুল তখন বলে, যদি আরেকবার তুমি আটকেছো তাহলে এর পরিণতি যেটা হতে চলেছে তুমি কল্পনাও করতে পারবে না। প্রতীক্ষা তখন বলে, তোমরা যা খুশি করে নাও, আমি এই বাড়ি বন্ধক দিতে দেব না, কিছুতেই দেব না।